হ্যালো স্টুডেন্টস, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্সের টিচার। তোমাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি ক্লাস 10-এর লেকচার নাম্বার 3 নিয়ে। তো আমরা গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করছিলাম এবং আগের ভিডিওতে আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আগের ভিডিওতে বয়েলের সূত্র থেকে কোনো অঙ্ক করানো পসিবল হয়নি, তাই জন্য আজকের ভিডিওতে আমরা বয়েলের বেশ কিছু অঙ্ক আলোচনা করব এবং অঙ্ক আলোচনা হয়ে গেলে আমরা চার্লসের সূত্র শুরু করব। অঙ্ক অনেক রকমের দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি দিইনি, কারণ যেহেতু এখানে অভিনব প্রকাশনীর বইটা থেকে পড়ানো হচ্ছে। আগে একটা বই যদি ভালোভাবে শেষ করানো হয়, তারপরে তোমরা যদি ভালো করে শিখতে পারো, তাহলে তোমরা যে কোনো বই নিজেরাই সলভ করতে পারবে। এখন আপাতত একটা বই ভালোভাবে শেষ করি, তারপরে যখন বয়েলের সূত্র বা যখন এই গ্যাসের আচরণের যখন প্র্যাকটিস সেশন আসবে, যখন আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করব, যখন আমরা প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করব, তখন অবশ্যই এক্সট্রা অঙ্কগুলো কভার হয়ে যাবে। এখন আপাতত উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো করে বোঝানো, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ভালো করে বোঝানো। ঠিক আছে, চলো বেশি কিছু আর কথা বাড়াবো না, আজকের আলোচনা শুরু করেছি। প্রথমে আমরা বয়েলের সূত্রের অঙ্ক দিয়ে আজকের লেকচার শুরু করছি। দেখো প্রথমে কি অঙ্ক আছে, দেখো। আগের ভিডিওতে বয়েল ভালো করে পড়ানো হয়ে গেছিল, তো আজকে শুধু অঙ্ক নিয়ে, শুধুমাত্র বয়েলের অঙ্ক নিয়ে আলোচনা করব। কি বলছে, একটি বেলুনে 95 সেমি পারস্তম্ভের চাপে এত লিটার বাতাস ভরা আছে। প্রথমেই দেখো চাপ বলে দিয়েছে, এখানে চাপ বলেছে 95 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে প্রথমে চাপ P1 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 95 সেমি পারস্তম্ভের চাপ, মানে 95 সেমি Hg লিখবো। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, P1 ইজ ইকুয়াল টু 95 সেমি Hg বলে দেওয়া আছে, বেকারই লিখলাম। আয়তন V ইজ ইকুয়াল টু 0.8 লিটার বলে দেওয়া আছে। দেখো এখানে আয়তন V1 ইজ ইকুয়াল টু 0.8 লিটার আছে, এখানে চাপ P1 ইজ ইকুয়াল টু 95 সেমি Hg আছে, বোঝা গেছে। যদি উষ্ণতা সমান রেখে, উষ্ণতা সমান বলা আছে, উষ্ণতা কনস্ট্যান্ট বলে দেওয়া আছে। আর যেহেতু উষ্ণতা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু T বা তুমি স্মল টি লেখো, অসুবিধা নেই, যেহেতু T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু উষ্ণতা ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে অবশ্যই এখানে বয়েলের সূত্র লাগবে। তাহলে অবশ্যই এখানে বয়েলস ল লাগবে। আর বয়েলের সূত্র কি বলছে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। বয়েলের সূত্র কি বলছে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি, চাপটা কমিয়ে কত করা হয়েছে না 76 সেমি করে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই চাপ P2 ইজ ইকুয়াল টু 76 সেমি Hg। পারদের চাপে আনা হয়, তবে ওই বেলুনের আয়তন কত হবে, ওই বেলুনের আয়তন কত হবে, অর্থাৎ V2 ইজ ইকুয়াল টু কত আমাকে জানতে চেয়েছে। এবার তুমি এখানে লক্ষ্য করে দেখো, এখানে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, আমাকে V2 এর মান বের করতে হবে। তাহলে ইজিলি দেখতে পাচ্ছি এখানে V2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই P2 করেছে। বুঝতে পেরেছো, নতুন করে বলার মতো কিছু নেই। কিন্তু আমি এই অঙ্কটা নিয়েছি কিসের জন্য, যারা একটু ভৌতবিজ্ঞানটাকে ভালো করে ভেবে দেখবে, যারা একটু ফিজিক্সটা ভালো করে ডিটেলসে বোঝার চেষ্টা করবে, যারা করো, তাদেরকে আমি একটা প্রশ্ন করব, চাপের একক কি হয়? চাপ মানে কি? চাপের একক পি পাস্কাল হয়, চাপের একক হয় পাস্কাল হয়, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার হয়, চাপের একক এগুলো তো এসআই হলো, এগুলো আমার এসআই, এটাও হচ্ছে আমার এসআই, এটাও হচ্ছে আমার এসআই। যদি সিজিএস এর কথা আলোচনা করি, সিজিএস এ কি হবে? সিজিএস এ আমার হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হয়ে গেল আমার সিজিএস এ। আমার প্রশ্ন হচ্ছে, চাপের একক যদি নিউটন পার মিটার স্কোয়ার হয়, পাস্কাল হয়, তাহলে এইখানে চাপের জায়গায় 95, P1 এর জায়গায় 95 কেন বসিয়েছে? আমার প্রশ্ন হচ্ছে P1 এর জায়গায় 95 কেন বসিয়েছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। P1 এর জায়গায় 95 কেন বসিয়েছে? তোমরা অ্যান্সারটা দিতে পারবে? চাপের মান 95 সেমি কি করে হতে পারে? চাপের একক তো পাস্কাল হয়, চাপের একক তো নিউটন পার মিটার স্কোয়ার হয়। এইখানেই হচ্ছে বোঝার মতো জিনিস। দেখো, চাপ P1 ইজ ইকুয়াল টু 95 সেমি পারস্তম্ভের চাপ, ঠিক আছে। তো
আমরা জানি যদি এইচ সেমি পারস্তম্ভে চাপ হয় তাহলে চাপ P1 ইজ ইকুয়াল টু লেখা উচিত HDG H1 ইন্টু ডি ইন্টু জি। চাপ P2 ইজ ইকুয়াল টু 76 সেমি HG লেখা আছে, তাহলে চাপ P2 ইজ ইকুয়াল টু H2 ইন্টু ডি ইন্টু জি লেখা উচিত ছিল। এবারে যখন তুমি V2 ইজ ইকুয়াল টু, যখন তুমি লিখছো V2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই, যখন তুমি V2 ইজ ইকুয়াল টু লিখছো P1 V1 বাই P2, যখন লিখছো P1 এর জায়গায় মান বসাচ্ছ H1 DG, P1 এর জায়গায় মান বসাচ্ছ H1 DG, H1 D ইন্টু জি। V1 এর জায়গায় মান বসালে V1 অসুবিধা নেই, P2 এর জায়গায় মান বসাচ্ছ H2 ইন্টু ডি ইন্টু জি। তুমি লক্ষ্য করে দেখো এইখানে এই ডি আর এই জি কেটে যাচ্ছে, তাহলে আমার যে ফাইনাল অ্যান্সার পড়ে থাকছে সেটা হচ্ছে H1 V1 বাই H2। তাহলে আমার ভি এর যে ফাইনাল অ্যান্সার বেরোবে V2 ইজ ইকুয়াল টু, ফাইনাল অ্যান্সার যে বেরোবে সেটা হবে H1 V1 বাই H2। এবারে H1 এর জায়গায় তুমি বসাও H1 এর জায়গায় বসাও 95, দেখো 95 বসেছে। V1 এর জায়গায় 0.8 লিটার 0.8 লিটার বসেছে। P2 এর জায়গায় 76 বসেছে। এবারে তুমি বুঝতে পেরেছো? এবারে আরেকটা জিনিস এখানে বোঝার মতো রয়েছে, আমি মানটা যদি বসাই, আমি যদি এখানে H1 এর মান যদি বসাই, দাঁড়াও, যদি আমি H1 এর মান বসাই 95 সেমি, যদি আমি এখানে V1 এর মান বসাই 0.8 লিটার LIT, লিটার মানে LIT লিখলাম, যদি আমি H2 এর জায়গায় বসাই 76 সেমি, তুমি লক্ষ্য করে দেখো এইখানে যে সেন্টিমিটার আছে আর এইখানে যে সেন্টিমিটার আছে কেটে যাচ্ছে, তার মানে ফাইনাল যে অ্যান্সার বেরোবে তার একক লিটারে বেরোবে। এই সেন্টিমিটার কেটে গেলে ফাইনাল যে অ্যান্সার বেরোবে সেটা লিটারে বেরোবে। এবার তুমি যদি কাটাকাটি করো তাহলে অ্যান্সার আমার ইজিলি 1 লিটার বেরিয়ে যাবে। নতুন করে বলার মতো আর কিছু নেই। এইটুকু জিনিস আমি তোমাদেরকে এই অঙ্কটির মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম, তাই জন্য আমি সলিউশন নিয়ে অঙ্কটাকে তুলেছি। আমি চাইলেই শুধুমাত্র প্রশ্ন নিয়ে তুলতে পারতাম, যাতে করে আমি আমার কি বলে ওটাকে, আলোচনাটা করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, যাতে আমি আমার বক্তব্যটা তুলে ধরতে পারি। তাই জন্য আমি সলিউশন নিয়েই অঙ্কটা তুলেছিলাম। চলো নেক্সট অঙ্কটা তোমরা ইজিলি বুঝে যাবে যে হচ্ছেটা কি, মানে কেন এরকম মানে আমি যে বোঝালাম তার অ্যাপ্লিকেশনটা তোমরা এখানেই বুঝতে পারবে। চলো দেখো কি বলেছে। একটি জলাশয়ের তলা থেকে একটি বুদবুদ যখন একেবারে উঠে এলো তখন তার আয়তন 5 গুণ বেড়ে গেল। আয়তনটা বলেছে 5 গুণ বেড়ে গেছে। জলাশয়ের তলাতে বুদবুদ ছিল, বায়ুর বুদবুদ ছিল, যখন সেটা উপরের দিকে উঠে আসছে তখন তার আয়তনটা বলছে 5 গুণ বেড়ে গেছে। বায়ুর চাপ 10 মিটার উঁচু পারস্তম্ভের জলস্তম্ভের সঙ্গে সমান যদি হয় তাহলে জলাশয়ের গভীরতা নির্ণয় করতে বলেছে। জলাশয়ের গভীরতা আমাকে এখানে নির্ণয় করতে হবে। কি করে অঙ্কটা করব? আগে একটু কেসটা একটু আলোচনা করে নি, মানে হচ্ছেটা কি এখানে। দেখো জলাশয়, জলাশয়, এবারে তলে একটি বুদবুদ ছিল, একটা বুদবুদ ছিল। এই বুদবুদ যখন
জলাশয়ের উপরে উঠে এলো তখন তার আয়তনটা বলছে 5 গুণ বেড়ে গেছে। এই আয়তনটা বলছে 5 গুণ বেড়ে গেছে। ঠিক আছে? এই আয়তনটা বলছে 5 গুণ বেড়ে গেছে। ধরে নিচ্ছি জলটা তো এইখান মানে বুদবুদটা তো নিচ থেকে উপরের দিকে উঠেছে। আর আমরা জানি যখন জলাশয়ের গভীরে আমরা থাকব তখন চাপ কি হয়, বেশি হয়। যত গভীরতায় যাব তত চাপ বাড়তে থাকবে। বা আমি ঘুরিয়ে বলতে পারি যত আমি ওপরের দিকে উঠবো গভীরতার মান তত কমবে আর চাপের মানটাও তত কমবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার 1 নাম্বার স্টেজ আর এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেজ। এইখানে চাপ P2 ইজ ইকুয়াল টু বায়ুর চাপ বলে দিয়েছে P0 আর আয়তন V2 ইজ ইকুয়াল টু বলেছে 5 গুণ আয়তন হয়ে গেছে, তাহলে 5V বলে দিয়েছে। কি বললাম বুঝতে পারলে? এইখানে চাপ P1 ইজ ইকুয়াল টু আমি জানি না কত, আর এইখানে আয়তন V1 ইজ ইকুয়াল টু V। যদি এইখানে আয়তনটা V হয় তাহলে উপরে উঠে আয়তনটা 5 গুণ বেড়ে গেছে। তাহলে আমি ধরে নিয়েছি যে যখন বায়ুর বুদবুদটা তলে ছিল তখন আয়তনটা V ছিল, যখন সেটা উপরে উঠে এলো আয়তনটা 5V হয়ে গেল। ভেতরে চাপ কত আমি জানি না। দেখো আমাকে বায়ুমণ্ডলের চাপ বলেছে 10 মিটার উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভে চাপের সমান, অর্থাৎ P2 আমাকে বলে দিয়েছে, P2 আমাকে বলেছে যে P2 ইজ ইকুয়াল টু 10 মিটার জলস্তম্ভের চাপের সঙ্গে সমান। তাহলে এটাকে ওয়াটার লিখতে পারি। P1 যদি জলাশয়ের গভীরতা যদি H হয়, যদি আমার জলাশয়ের গভীরতা যদি H হয় অর্থাৎ এই উচ্চতাটা যদি আমার H হয়, বা ছাড়ো এই উচ্চতাটা যদি আমার বা গভীরতাটা যদি আমার H হয়, যদি এটা যদি আমার H হয় তাহলে এইখানে চাপটা কত হবে? এটা এইখানে যদি বায়ুমণ্ডলের চাপ 10 মিটার জলস্তম্ভের চাপের সঙ্গে যদি সমান হয় তাহলে এইখানে বায়ুমণ্ডলের চাপ কত হবে? 10 তো হবেই, তার সঙ্গে আরো 8 যোগ হবে। এইখানে বায়ুমণ্ডলের চাপ 10 মিটার উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের চাপের সঙ্গে সমান, তাহলে এইখানে তো আরো H বেড়ে গেছে গভীরতা, জলের মধ্যে দিয়ে তো আরো H আমি গেছি, তাহলে এইখানে নিশ্চয়ই চাপ 10 প্লাস H হবে। এইখানে চাপ নিশ্চয়ই এখানে চাপ নিশ্চয়ই 10 প্লাস H হবে, 10 প্লাস H মিটার ওয়াটার হবে। তাহলে এইখানে চাপ P1 ইজ ইকুয়াল টু 10 প্লাস H মিটার ওয়াটার হবে, ওয়াটার প্রেসার হবে। এটা 10 মিটার উঁচু জলস্তম্ভের চাপের সঙ্গে সমান হবে, এটা 10 প্লাস H মিটার উঁচু জলস্তম্ভের চাপের সঙ্গে সমান হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে উষ্ণতার কোনো গল্প বলে দেয়নি তাহলে এখানে বয়েলের সূত্র লাগবে। আর বয়েলের সূত্র অনুসারে আমরা জানি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। পরিষ্কার দেখো এখানে বলেছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 বলেছে। এখন P1 এর মান যদি বসাই 10 প্লাস H, দেখো P1 এর মান বসিয়েছে, P1 এর মান বসিয়েছে 10 প্লাস H, 10 প্লাস H বসিয়েছে। আর ডিজি ডিজি তো এমনি কেটে যাবে, বলেছি তো আগে, যখন ডিজি ডিজি কেটে যাচ্ছে তাহলে ডিজি বেকার বসিয়ে লাভ নেই। দেখো P1 এর মান বসিয়েছে 10 প্লাস H, V1 এর মান V1 বসিয়েছে। আচ্ছা এক কাজ করে আমি নিজেই করে দেখাচ্ছি। P1 এর মান কত হবে? P1 এর মান বসাও না, 10 প্লাস H। তুমি যদি ডিজি তে কমফোর্টেবল হও তাহলে ডিজি বসিয়ে দাও। V1 এর মান আমি ধরেছি V1 এর মান আমি V ধরেছি। P2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? HDG, সরি P2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? P2 ইজ ইকুয়াল টু 10 মিটার জলস্তম্ভের চাপ, তাহলে 10 ইন্টু ডি ইন্টু জি, 10 ইন্টু ডি ইন্টু জি, আর আয়তন হয়ে গেছে 5V। তাহলে দেখো এখানে কি কাটছে, দেখো ডিজিভি ডিজিভি, তাহলে এইখানে দেখো 10 প্লাস H, 10 প্লাস H ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 10 প্লাস H ইজ ইকুয়াল টু 5 10 50, তাহলে H ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 40 মিটার হচ্ছে, তাই না? এককটা কেন এলো এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো না, এর একক মিটার। তুমি যদি এমনি করে বসাও, তুমি
এরকম কাটাকাটি করে দেখে নিতে পারবে যে কেন এখানে মিটারটা আসবে। আমাকে এখানে চাপের মান বের করতে বলছিল, এইখানে আয়তন ভি দেওয়া ছিল, এখানে আয়তন, আচ্ছা করে দেখাচ্ছি, ছাড়ো। আমি যদি এককগুলো করে দেখি, আমি যদি এখানে এককের ব্যাপারটা আলোচনা করে দেখি, দেখো এখানে এককটা আলোচনা করব। P1 মানে কত হচ্ছে? মিটার। আয়তনটা কত হচ্ছে? আয়তনটা এখানে, আয়তনটা ভি ধরে নাও। কি করি, দাঁড়াও এখানে হয়ে গেল। এই ডিএইজি কেটে গেল, এককগুলো কেটে যাবে, এই আয়তনের একক কেটে গেল। যেটা কাটেনি সেটা হচ্ছে এটার একক, যেটা কাটেনি সেটা হচ্ছে এটার একক কাটেনি, আর এটার একক কাটেনি। তাহলে অবশ্যই এর একক মিটারে হবে, যেহেতু 10 এর এককটা মিটারে ছিল, তাহলে 10 প্লাস এইচ এর এককটাও মিটারে হবে, তাহলে এইচ এর এককটাও মিটারে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় 800 মিমি চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 10 সিসি। ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতা মানে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমাকে বলে দিয়েছে। নির্দিষ্ট উষ্ণতা মানে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে প্রথমেই বলেছে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, উষ্ণতা টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে চোখ বন্ধ করে আমি বলতে পারি এখানে বয়েলের সূত্র লাগবে। বয়েলের সূত্র মানে P1 V1 ইজ ইকুয়াল টু কত হবে? P2 V2 হবে, অসুবিধা নেই। এবারে কোনো গ্যাসে 800 মিমি চাপে বলেছে, 800 মিমি চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 100 সিসি হচ্ছে। তাহলে আমাকে P1 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 800 মিলিমিটার এইচজি, আয়তন 100 সিসি বলে দিয়েছে। আচ্ছা, কত একই উষ্ণতায় কত চাপে? চাপ P2 ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে, আয়তন V2 ইজ ইকুয়াল টু 75 সিসি হবে। বাস, এবারে যেহেতু বয়েলের সূত্র ব্যবহার হচ্ছে, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, দেখো এটাও লেখা আছে এখানে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, যেখান থেকে তুমি P2 ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারবে। বোঝা গেছে? চলো নেক্সট। আর তো অঙ্ক নেই, এবারে চার্লসের সূত্রে আমি চলে আসছি। চার্লসের সূত্রটা কি ছিল একটু দেখো। দেখো চার্লসের সূত্র, যখন বয়েলের সূত্র পড়েছিলাম তখন আমরা বয়েলের সূত্র বলছি, যখন আমি তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা গ্যাসকে যদি আলোচনা করতে হয়, গ্যাসের সম্পর্কে যদি আলোচনা করতে হয়, মোট 4টে ধর্মের কথা আমাদেরকে জানতে হয়। একটা হচ্ছে গ্যাসের চাপ পি, একটা হচ্ছে গ্যাসের আয়তন ভি, একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা টি, একটা হচ্ছে গ্যাসের পরিমাণ যেটাকে আমরা মোল দিয়ে প্রকাশ করি। চার্লসের সূত্র যখন আমরা পড়েছিলাম তখন আমার সম্পর্ক ছিল চাপের সঙ্গে আয়তনের। যখন আমি বয়েলের সূত্র পড়েছিলাম তখন আমি সম্পর্ক পড়েছিলাম চাপের সঙ্গে আয়তনের। যখন আমি চার্লসের সূত্র পড়বো তখন আমি সম্পর্ক পড়বো আয়তনের সঙ্গে উষ্ণতার। এটা হচ্ছে চার্লসের সূত্র, এটাই হচ্ছে চার্লস। তাহলে চার্লসের সূত্রতে যে দুটো ধর্মের সঙ্গে সম্পর্ক বের করা হয় ওটা হচ্ছে আয়তনের সঙ্গে উষ্ণতার। আর যখন আয়তনের সঙ্গে উষ্ণতার আলোচনা আমি করব, যখন আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক আমি বের করব, তখন অবশ্যই চাপটাকেও আমি কনস্ট্যান্ট ধরবো, আর অবশ্যই গ্যাসের পরিমাণটাকেও আমি কনস্ট্যান্ট ধরবো। এটা যেন খেয়াল থাকে। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে আমি যখন চার্লসের সূত্র পড়বো তখন সম্পর্কটা হবে ভি এর সঙ্গে টি এর, যখন আমি ভি এর সঙ্গে টি এর সম্পর্ক পড়বো তখন চাপটাকে কনস্ট্যান্ট ধরবো, চাপটাকে স্থির ধরবো, আর অবশ্যই গ্যাসের পরিমাণটাকে স্থির ধরবো। এবারে আমি তোমাকে কিছু জিনিস বলছি, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে নাও, প্রথম কথা, হ্যাঁ আবার প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ধরো তুমি কোনো বন্ধুর জন্মদিনে গেছো, বা ধরো তুমি তোমার পাশের বাড়ির কোনো বাচ্চার অন্নপ্রাশনে গেছো, দেখবে অন্নপ্রাশনে বা জন্মদিনে বেলুন ফোলানো হয়। যদি অন্নপ্রাশন বাড়ি বা জন্মদিনটা যদি গরমকালে হয়, আর গরমকালে যদি বেলুন ফুলিয়ে যদি রাখা হয়, তুমি দেখবে যত দুপুর বাড়বে দেখবে অনেক বেলুন কিন্তু ফাটতে শুরু করে।
কেন ফাটতে শুরু করে? তোমরা এর কারণটা জানো যে গরমকালে কি হয়, উষ্ণতা বেশি থাকে। যত দুপুর বাড়তে থাকে উষ্ণতার মান তত বাড়তে থাকে, আর উষ্ণতার মান যত বাড়তে থাকবে তত তত বেলুনের মধ্যে থাকা গ্যাসটির আয়তন বাড়বে, আর আয়তন যত বেশি বাড়বে তত বেশি বেলুনের দেওয়ালে চাপের পরিমাণ, মানে কি হচ্ছে, আয়তন বাড়ছে। আয়তন বাড়ছে, একটা সময় কি বেলুনটা আর ওই আয়তনটাকে ধরে রাখতে পারবে না, যার জন্য বেলুনটা ফেটে যাবে। তাই তো হয়। আবার তুমি দেখবে লক্ষ্য করে যে গরমকালে সাইকেলের চাকাতে পাম্প কম দিতে বলা হয়। কেন? কারণ তুমি যদি হার্ড পাম্প করে দাও, তুমি যদি অনেকটা পাম্প যদি করে দাও আর তুমি সাইকেলটাকে যদি রোদে ফেলে রাখো, তাহলে কিন্তু তোমার সাইকেলের চাকা বাস্ট করে যেতে পারে। কেন করতে পারে? কারণ যত বেশি উষ্ণতা বাড়বে তোমার সাইকেলের টায়ারের ভেতরে যে বায়ুটা রয়েছে তার আয়তনও বাড়তে থাকবে। এরপর যদি আয়তন এক্সট্রিম বেড়ে যায় তখন ওই স্বাভাবিক গ্যাসের টায়ারটার পক্ষে পসিবল হবে না ওই আয়তনটাকে ধরে রাখা। সে স্বাভাবিক চাপ খুব বাড়িয়ে ফেলবে, দিয়ে একদম ফেটে যাবে। কি বললাম বুঝতে পারলে? তো তুমি এইখান থেকে তো বুঝতে পারছো যে চাপ যদি বাড়ানো হয়, উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, এটুকু তো বোঝা গেছে। তুমি মোটামুটি এটুকু যেহেতু যদি বুঝে থাকো যে উষ্ণতা যদি বাড়াই তাহলে আয়তন বাড়ে, এই সম্পর্কে হচ্ছে চার্লসের সূত্র। চার্লস কি বলেছিল? চার্লস বলছে যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে আয়তনের পরিমাণটা কতটা পরিমাণে বাড়ে, এটাই চার্লস সূত্রের মাধ্যমে দেখিয়ে গেছিল। কি বললাম বুঝতে পারলে? এটাই চার্লস হচ্ছে পরীক্ষার মাধ্যমে দেখিয়ে গেছে। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আমি একটা কথা বললাম না, ধরো গরমকালে যখন তুমি বেলুনটাকে ফুলিয়ে রাখছো তখন উষ্ণতা বাড়ার জন্য গ্যাসের যে আয়তনটা বাড়তে শুরু করে, আর তার সঙ্গে সঙ্গে আয়তন বাড়লে চাপটাও বাড়তে শুরু করে। স্যার তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমরা এইমাত্র বয়েলের সূত্রতে পড়েছি যে গ্যাসের আয়তনটা যদি বাড়ানো হয় তাহলে চাপের মানটা কমে, আর আপনি এইখানে বলছেন যে স্যার আয়তনটা বাড়লে চাপের মানটাও বাড়বে যার জন্য বেলুন ফাটবে, তাহলে কি এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে না? প্রশ্নটা আবার ভালো করে শোনো। তুমি একটা বেলুনকে ফুলিয়ে গরমকালে একটা বেলুনকে ফুলিয়ে রোদে রেখে দাও, তুমি দেখবে একটু পরে বেলুনটা ফেটে গেছে। কেন ফাটছে? অবশ্যই উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে। আয়তনটাকে বাড়ানোর জন্য বেলুনের ভেতরে চাপের মানটা বাড়বে, আর চাপের মানটা বাড়লে একটা সময়ে বেলুনটা ওই চাপ সহ্য না করে বেলুন ফেটে যাবে আর কি। আমার প্রশ্ন হচ্ছে, এইমাত্র বয়েলে দেখলাম যে গ্যাসের যদি আয়তন বাড়ে চাপ কমে, আবার আয়তন কমলে চাপ বাড়ে। আপনি এখানে বলছেন যে গ্যাসের আয়তন বাড়ছে ফলে চাপটাও বাড়ছে। কেন? তাহলে কি এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে না? একটু ভালো করে ভাববে, তারপরে আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করছি। একটু ভাবো, আগে ভিডিওটা পজ করে একটু ভাবো, তারপরে আমি তোমাদেরকে অ্যান্সারটা দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে, যখন বয়েলের সূত্র লাগানো হয় তখন উষ্ণতাটা কনস্ট্যান্ট ধরা হয়। যখন বয়েলের সূত্র আলোচনা করা হয় তখন সম্পর্ক হয় চাপের সঙ্গে আয়তনের। যখন চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক দেখা হয় তখন উষ্ণতাকে কনস্ট্যান্ট ধরা হয়। কিন্তু আমি এখানে কি বললাম, বেলুনটাকে আমি রোদে রেখে দিয়েছি, ফলে উষ্ণতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। উষ্ণতা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে তাহলে এখানে বয়েলের সূত্র লাগবেই না, কারণ বয়েলের সূত্র লাগার একটাই শর্ত ছিল, উষ্ণতাটাকে তোমাকে স্থির রাখতে হবে। কিন্তু যেহেতু তুমি বেলুনটাকে এখন রোদে রেখে দিয়েছো, উষ্ণতা স্থির থাকছে না, আর উষ্ণতা যদি স্থির না থাকে তাহলে এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। বোঝা গেছে? এখন আমি যাই হোক, তুমি এটুকু তো বুঝতে পেরেছো যে উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে আয়তনের মান বাড়বে। এখন আয়তনের মান কতটা বাড়বে এই সম্পর্কে হচ্ছে চার্লসের সূত্র। দেখো তো চার্লস কি বলছে, ধরে নাও প্রাথমিক উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ধরে নাও প্রাথমিক উষ্ণতা T1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ধরে নাও এখন আয়তন V1 ইজ ইকুয়াল টু হচ্ছে V0। আচ্ছা, এবারে উষ্ণতা তুমি কি করলে, 0 থেকে তুমি উষ্ণতাটা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, তাহলে আয়তনের মানটাও বৃদ্ধি পাবে। আয়তনের মানটা বৃদ্ধি, আচ্ছা তুমি 1 ডিগ্রি উষ্ণতা কি করেছো, বাড়িয়েছো। উষ্ণতাটা 1 ডিগ্রি কি করেছো, বাড়িয়েছো। বাড়ানোটাকে আমি আপওয়ার্ড অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে অবশ্যই আয়তনটা বাড়বে। আয়তনটা বাড়বে না, কতটা পরিমাণ বাড়বে? দেখো, ফিজিক্সে চেঞ্জকে আমি ডেল্টা দিয়ে প্রকাশ করি। তাহলে আয়তন কতটা বাড়বে, আয়তনের পরিবর্তন কতটা হবে, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু, এটাই চার্লসের সূত্র। চার্লস বলছে
যে প্রতি 1 ডিগ্রির উষ্ণতা যদি বাড়াও তাহলে আয়তনের বৃদ্ধি কতটা হবে, না আয়তনের বৃদ্ধি হবে প্রাথমিক আয়তন গুণিত 1/273। কি বললাম বুঝতে পারলে? তাহলে আয়তনের বৃদ্ধি 1 ডিগ্রি যদি বাড়াও তাহলে আয়তনের বৃদ্ধি হবে v0 ইন্টু 1/273। অর্থাৎ তুমি উষ্ণতার মানটা যদি 1 ডিগ্রি যদি বাড়াও, উষ্ণতার মানটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াও তাহলে আয়তনের যে বৃদ্ধি হবে, এটা হবে v0 ইন্টু 1/273। তাহলে যদি টি ডিগ্রি সি উষ্ণতা যদি বাড়াও তাহলে আয়তনের বৃদ্ধি কতটা হবে, না v0 ইন্টু t/273। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, এতটা আয়তন হচ্ছে তোমার বৃদ্ধি পাবে, তাহলে অন্তিম আয়তন কত হবে? বৃদ্ধি পেয়েছে এত, এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে আমার ইনক্রিজ করেছে, বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে ইনক্রিজ করেছে বা বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেয়ে ফাইনাল ভলিউম কত হবে, অন্তিম আয়তন কত হবে? অন্তিম আয়তন ভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রাথমিক আয়তন v0 প্লাস যতটা আয়তন বৃদ্ধি পেয়েছে কত, না v0 ইন্টু t/273। তাহলে এখান থেকে v0 কমন যাবে, এখান থেকে v0 বা v0 কমন যাবে। দেখো v0 আমি v0 বলি, অনেকে এটাকে v0 বলে, বেশিরভাগই এটাকে v0 বলে। ছোট থেকে আমি v0 বলে অভ্যস্ত, তাই জন্য v0 দিয়েই বলে কাজ চালাচ্ছি। এটাকে v0 বলা হয়। হ্যাঁ, এখন v0 কমন যাচ্ছে, দিয়ে হচ্ছে 1 প্লাস t/273। এটাই হচ্ছে ফাইনাল আয়তন। তাহলে বয়েল কি বলছে? বয়েল বলছে প্রতি 1 ডিগ্রি সি যদি উষ্ণতা বাড়াও তাহলে আয়তনের যে বৃদ্ধি হবে সেটা হচ্ছে প্রাথমিক আয়তন ইন্টু 1/273। এবারে তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার আয়তন তো বাড়ালাম, উষ্ণতা তো বাড়ালাম, যার জন্য আয়তন এতটা পরিমাণে বৃদ্ধি পেল। যদি স্যার আয়তনটাকে কমাই তাহলে আয়তন কতটা পরিমাণ হ্রাস পাবে? অ্যান্সারটা হচ্ছে সেম, যতটা আয়তন 1 ডিগ্রি সি বাড়ালে বৃদ্ধি পায় ততটা আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস কমালে হ্রাসও পাবে। 1 ডিগ্রি সি আয়তন বাড়ালে প্রাথমিক যে আয়তন ছিল তার 1/273 গুণ বৃদ্ধি পাবে। যদি 1 ডিগ্রি সি হ্রাস করো তাহলে প্রাথমিক যে আয়তন ছিল তার 1/273 গুণ হ্রাসও পাবে। তাহলে যদি বৃদ্ধিকে আমি এখানে প্লাস লিখি তাহলে অবশ্যই হ্রাসকে আমি মাইনাস লিখব। এটাই হচ্ছে আমার চার্লস বলেছে। দেখো তাহলে চার্লসের সূত্রটা আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড বোঝাই, তারপর তুমি মুখস্থ করবে। যখন চার্লসের সূত্র পড়বো তখন আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক পড়বো। চার্লসের সূত্রে কি কি কনস্ট্যান্ট থাকবে? চার্লসের সূত্রে কনস্ট্যান্ট থাকবে হচ্ছে প্রেসার আর গ্যাসের পরিমাণ, চাপ কনস্ট্যান্ট থাকবে আর গ্যাসের পরিমাণটা কনস্ট্যান্ট থাকবে। এবারে চাপ কনস্ট্যান্ট থাকবে আর গ্যাসের পরিমাণটা কনস্ট্যান্ট থাকবে। এবারে দেখো কি বলছে, দেখো চার্লসের সূত্রের বিবৃতি স্থির চাপে, দেখো আগেই বলেছে স্থির চাপে মানে পিটা হচ্ছে কনস্ট্যান্ট, গ্যাসের মোল সংখ্যাটা কনস্ট্যান্ট মানে গ্যাসের ভরটাও কনস্ট্যান্ট, তাই জন্য এখানে আবার নির্দিষ্ট ভর কথাটা বলেছে। তাহলে প্রথমেই যেগুলো কনস্ট্যান্ট থাকবে সেইগুলোকে আগে এক্সপ্লেন করে দেওয়া হলো। প্রথমে হচ্ছে চাপ কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে গ্যাসের ভরটা হচ্ছে কনস্ট্যান্ট। কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, মানে উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়াও বা 1 ডিগ্রি কমাও, সংশ্লিষ্ট গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন হয়, এই যে 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন হয় তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই যে 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। বাস এইটুকু হচ্ছে গল্প, বোঝা গেছে?
তো এখানে ধরে নিয়েছে আমি যে এক্সপ্লেনেশনটা এখানে করেছি সেই এক্সপ্লেনেশনটা এখানে আছে। ধরা যাক স্থির চাপে 0 ডিগ্রি সি উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ছিল V0। চার্লসের সূত্র অনুসারে চাপ স্থির থাকলে 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন V0/273 হবে। 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়ালে গ্যাসটির আয়তন বাড়বে V0/273। এই যে বললাম 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে V0 × 1/273, আর মানেই V0/273, বুঝতে পেরেছো? তাহলে 1 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V0 প্রাথমিক যে আয়তন ছিল, আর 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসটির আয়তন বৃদ্ধি। 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল V0, আর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ গ্যাসের আয়তন বৃদ্ধি পেল সেটা হচ্ছে V0 × 1/273, V0 × 1/273। তাহলে মোট যে আয়তন হবে সেটা V0 কমন যাবে, দিয়ে 1 + 1/273। এরপর এখানে 1 ডিগ্রির জন্য করেছে। এবার T ডিগ্রি যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে এখানে 1/273 এর জায়গায় T/273 হবে। তাহলে যে ফাইনাল আয়তনটা হবে সেটা হচ্ছে V0 × 1 + T/273। এটাই হচ্ছে আমার VT = বোঝা গেছে? এবারে একইভাবে 0 ডিগ্রি সি থেকে T ডিগ্রি উষ্ণতা হ্রাসে, মানে T ডিগ্রি উষ্ণতা যদি হ্রাস করে দাও তাহলে -T ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসটির আয়তন হবে V0 × 1 - T/273। যদি উষ্ণতা বৃদ্ধি পায় T এর জায়গায় প্লাস বসাবে, যদি হ্রাস পায় তাহলে T এর জায়গায় মাইনাস বসাবে। বোঝা গেছে? তাহলে এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে হ্রাসের জন্য, এটা হচ্ছে হ্রাস পেলে, এটা ডিক্রিজ করলে, এটা হচ্ছে ডিক্রিজ করলে, আর এটা হচ্ছে ইনক্রিজ করলে। ঠিক আছে? বাস, গল্প শেষ। এবার চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। পরম শূন্য কথাটা বলছে, শূন্য কথাটার মানে কি বলতে পারবে? শূন্য কথাটার মানে নিশ্চয়ই কিছু একটা জিরো হবে, কিছু একটা জিরো হবে। এবার তুমি এই মাত্র দেখলে, কি দেখলে? যে T ডিগ্রি সি উষ্ণতায় যে গ্যাসের আয়তন হয় T ডিগ্রি সি উষ্ণতায় যে গ্যাসের আয়তন হয় সেটা হয় V0 × 1 + T/273। এটা হয়। তুমি এক কাজ করো, T এর জায়গায় -273 বসিয়ে দাও। যদি উষ্ণতার মান T = -273 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে গল্পটা কি হবে একটু ভেবে দেখি। তুমি T এর জায়গায় -273 বসাও, তাহলে V - 273 = V0 যেমন হয় বসবে, এটা হচ্ছে 1 - 273/273। তাহলে এটা আসবে V0 কমন 1 - 1 = 0। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। তুমি যদি T এর জায়গায় -273 ডিগ্রি সেলসিয়াস বসাও তাহলে যে কোনো গ্যাসের আয়তন কত হচ্ছে? 0 হচ্ছে। এবারে এই উষ্ণতায় যে গ্যাসের আয়তন 0 হচ্ছে, যে কোনো গ্যাসের আয়তন VT = 0 হচ্ছে, এটা তো বোঝা গেছে 0 হচ্ছে।
না টি ডিগ্রি মানে টি এর মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হচ্ছে। এই যে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে, এটা কি গ্যাসের ভরের উপর নির্ভর করছে? গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়াটা কি ভরের উপর নির্ভরশীল? গ্যাসের ভর m, এটা হচ্ছে গ্যাসের ভরের উপর নির্ভরশীল কি? ডিপেন্ডস অন m, গ্যাসের ভরের সরি T ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যাওয়াটা, এটা কি গ্যাসের ভরের উপর নির্ভরশীল? এটা কি গ্যাসের ভরের উপর নির্ভরশীল? গ্যাসের ভর 1 লিটার গ্যাসের ভর 1 কেজি হোক বা গ্যাসের ভর 1000 কেজি হোক, T ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, তুমি যতটা ভরের গ্যাসই রাখো না কেন। আবার এটা কি ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন নেচার অফ গ্যাস, এটা কি গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করছে? তুমি অক্সিজেন গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে নিয়ে যাও, বা অক্সিজেন বা নাইট্রোজেন গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে নিয়ে যাও, কি হাইড্রোজেন গ্যাসকে -273 উষ্ণতাতে নিয়ে যাও, কি হিলিয়াম গ্যাসকে -273 ডিগ্রি উষ্ণতায় নিয়ে যাও, যে কোনো গ্যাসকে নিয়ে যাও না কেন, এই স্পেসিফিক উষ্ণতাতে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। তাহলে এই উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হওয়াটা গ্যাসের ভরের উপর নির্ভরশীল নয়, গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, ইন্ডিপেন্ডেন্ট অন নেচার অফ গ্যাস, ইন্ডিপেন্ডেন্ট অন অ্যামাউন্ট অফ গ্যাস। যদি তুমি কোনো একটা গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে নিয়ে যাও তাহলে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। তাই জন্য এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরম বলা হচ্ছে কারণ এটা গ্যাসের নেচারের উপরেও নির্ভরশীল নয়, গ্যাসের পরিমাণের উপরেও নির্ভরশীল নয়, গ্যাসের ভরের উপরেও নির্ভরশীল নয়। তুমি যে কোনো গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি নিয়ে যাও তাহলে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে। তাই জন্য এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরম মানে প্রকৃতির উপর নির্ভর করছে না, শূন্য মানে আয়তন শূন্য হচ্ছে। এবারে একটু পড়ে দেখি কি বলছে। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্ণয় আয়তন ইজ ইকুয়াল টু 0। সুতরাং চার্লসের সূত্র অনুসারে -273 উষ্ণতায় যেহেতু সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়, অর্থাৎ গ্যাসের আয়তন লোপ পায়, -273 ডিগ্রি সেলসিয়াস এর চেয়ে নিম্ন তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব নয়। এই জন্য -273 ডিগ্রি সি উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, এবারে আয়তন গুণাঙ্ক মানেটা কি? আয়তন গুণাঙ্ক মানেটা কি এটা একটু বলছি, দেখো জেনে রাখো। আয়তন গুণাঙ্ক একটু বলি, আয়তন গুণাঙ্ক মানেটা কি? গুণাঙ্ক মানে কি? গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট মানে কি? কোএফিসিয়েন্ট মানেটা কি? যে কোনো কোএফিসিয়েন্ট, তোমরা যখন ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে তখন অনেক রকমের গুণাঙ্কের কথা তোমরা পড়বে। গুণাঙ্ক মানে হচ্ছে আয়তনের বৃদ্ধি বা আয়তনের হ্রাস, বা চেঞ্জ ইন আয়তন, বা চেঞ্জ ইন আয়তন, একক আয়তন, চেঞ্জ ইন আয়তন বাই অরিজিনাল আয়তন বাই চেঞ্জ ইন টেম্পারেচার। গুণাঙ্ক মানেই হচ্ছে প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটছে সেটাকেই গুণাঙ্ক বলা হচ্ছে। অর্থাৎ V0 ইজ ইকুয়াল টু 1 যদি হয়, V0 ইজ ইকুয়াল টু যদি 1 যদি হয়, ডেল্টা টি বা উষ্ণতার পরিবর্তন যদি 1 যদি হয়, তাহলে ডেল্টা ভি মানেই হচ্ছে গুণাঙ্ক, ডেল্টা ভি মানেই হচ্ছে কোএফিসিয়েন্ট।
যদি V0 এর মান 1 বসাও, ডেল্টা টি এর মান যদি 1 বসাও, তাহলে ডেল্টা ভি মানেই হচ্ছে কোএফিসিয়েন্ট, অর্থাৎ একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তনের বৃদ্ধি ঘটে সেটাকেই গ্যাসের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। বোঝা গেছে? এবার ডেল্টা যদি তুমি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়াও, যদি তুমি টি ডিগ্রি সি উষ্ণতা যদি বাড়াও, তাহলে যে পরিমাণ উষ্ণতার বৃদ্ধি ঘটবে সেটা হচ্ছে টি বাই, আচ্ছা এখানে করছি ছাড়ো, যদি টি ডিগ্রি সি উষ্ণতা যদি বাড়াও তাহলে যে পরিমাণ আয়তনের বৃদ্ধি হবে সেটা হচ্ছে V0 ইন্টু টি বাই 273। অরিজিনাল আয়তনটা কত? V0, উষ্ণতার বৃদ্ধি কত না টি। তুমি লক্ষ্য করে দেখো, এখান থেকে এই V0, এখান থেকে এই V0 কেটে যাবে, এখান থেকে এই টি, এখান থেকে এই টি কেটে যাবে, তাহলে উষ্ণতা গুণাঙ্কটা কত আসবে? উষ্ণতা গুণাঙ্কটা আসবে 1/273। এটা যেন খেয়াল থাকে। তাহলে এটাই হচ্ছে উষ্ণতা গুণাঙ্কের মান। এবারে দেখো কি লেখা আছে এখানে, 1/273 ভগ্নাংশটিকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলা হয়। উষ্ণতা গুণাঙ্ক বা মানে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে গ্যাসের আয়তন যতটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে তুমি আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলতে পারো। সকল গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 হয়। ইহার প্রকৃত মান হচ্ছে 1/273.51। এটাকে বারবার বলছি, একটু খেয়াল করে নেবে। হ্যাঁ, আমি যেহেতু ইচ অ্যান্ড এভরি লাইন এক্সপ্লেন করছি তাই জন্য বলে দিলাম এটা আর কি। ঠিক আছে? তো মোটামুটি পরম শূন্য উষ্ণতা কি হয়েছে, কাকে বলে, কেন বলে বুঝতে পেরেছো? নেক্সট দেখো, পরম উষ্ণতা বা কেলভিন স্কেল, এই জিনিসটা একটু আমাদেরকে জানতে হবে। দেখো, দুটো স্কেল নেব। এটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলে যে নিম্ন স্থিরাঙ্কটা থাকে, সেলসিয়াস স্কেলে যে নিম্ন স্থিরাঙ্ক থাকে সেটা হচ্ছে তোমার জল যেখানে জমে বরফে পরিণত হয় বা বরফ যেখানে গলে জলে পরিণত হয় সেটাকে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। দেখো, সেলসিয়াস স্কেলে জল যেখানে বরফে পরিণত হয় বা বরফ যেখান থেকে গলে জলে পরিণত হয় সেটাই হচ্ছে আমার সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। একটা ফোন চলে এসেছিল, সরি, কোথায় ছিলাম আমরা? এটা হচ্ছে, হ্যাঁ, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ধরা হয় যেখানে জলটা জমে বরফে পরিণত হয়, আর সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হয় যেখানে জলটা ফুটে বাষ্পে পরিণত হয়, অর্থাৎ সেটা 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? কিন্তু কেলভিন স্কেলের কেসটা আলাদা। কেলভিন স্কেল মানে আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক ধরবো যেখানে সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, অর্থাৎ পরম শূন্য উষ্ণতাকে কেলভিন স্কেলে আমরা নিম্ন স্থিরাঙ্ক ধরবো। এখন আমরা জানি যে সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ধরবো, অর্থাৎ
-273°C উষ্ণতা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, এবং সেই উষ্ণতাকে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ধরবো। তাহলে পরম শূন্য উষ্ণতা কত হয় সেলসিয়াস স্কেলে? -273°C। আর এইটাকে কেলভিন স্কেলে আমি নিম্ন স্থিরাঙ্ক ধরবো, অর্থাৎ এটাকে আমি 0 কেলভিন ধরবো। কি বললাম বুঝতে পারলে? এবারে এই স্কেলে একটা ব্যবধান যা হবে, এখানে 1 ডিগ্রি যা হবে, এইখানেও একটা ব্যবধান অর্থাৎ 1 কেলভিন তাই হবে। মানে এর ব্যবধান আর এর ব্যবধান সেম হবে, অর্থাৎ এইখানে এই যে 1°C আর এইখানে যে এই 1 কেলভিন, সেটা কিন্তু সেম হবে, এই ব্যবধানগুলো সেম হবে। তার মানে আমি যদি এখানে 1 ঘর সেলসিয়াস স্কেলে যদি 1 ঘর উপরে উঠি, অর্থাৎ এটা যদি -272 যদি করি, তাহলে এটা নিশ্চয়ই আমার এখানে 1 কেলভিন হবে। তাহলে এইখানে যদি 1 একক বাড়ে, উষ্ণতা যদি এইখানে 1 একক বাড়ে, তাহলে এইখানেও উষ্ণতাটা আমার 1 একক বাড়বে। বাড়তে বাড়তে যখন এইখান থেকে আমি 0 ডিগ্রিতে আসবো, অর্থাৎ আমি এইখানে যখন ডিস্টেন্সটাকে এইখানে যখন আমি ডিস্টেন্সটাকে 273 বাড়াবো, দাঁড়াও সরি, -273 থেকে 0তে আসতে আমাকে 273 ঘর উপরে উঠতে হবে। তাহলে এইটা হয়ে গেল 273 ঘর, এই ঘরটা হয়ে গেল 273 ঘর, অর্থাৎ 0 থেকে 273 ঘর যদি উপরে উঠি, তাহলে আমি 273 কেলভিনে পৌঁছাবো। আর তখন আমি সেলসিয়াস স্কেলে 0°C পৌঁছাবো। যখন আমি এইখান থেকে আরো T ডিগ্রি উপরে উঠবো, যখন আমি এইখান থেকে আরো T ডিগ্রি উপরে উঠবো, তখন সেলসিয়াস স্কেলে যে পার্ট হবে সেটা আমার T°C হবে, আর কেলভিন স্কেলে যে পার্ট হবে সেটা 273 প্লাস T কেলভিন হবে। কি বললাম বুঝতে পারলে? তার মানে আমি আরেকবার রিভাইজ করাচ্ছি। সেলসিয়াস স্কেলে আমরা নিম্ন স্থিরাঙ্ক ধরি যেখানে জলটা জমে বরফে পরিণত হয়, অর্থাৎ 0°C। সেলসিয়াস স্কেলে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরি যেখানে জলটা ফুটে বাষ্পে পরিণত হয়, অর্থাৎ 100°C। কেলভিন স্কেল হচ্ছে এমন একটা স্কেল যেখানে নিম্ন স্থিরাঙ্ক ধরা হবে পরম শূন্য উষ্ণতাকে, আর পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে হয় -273°C, আর ওইটাকেই কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়, মানে 0 কেলভিন ধরা হচ্ছে। এখানে 1 ডিগ্রি যায়, এখানে 1 ডিগ্রি তাই হবে, অর্থাৎ 0 থেকে যদি 1 কেলভিনে আসে তাহলে এটা -273 থেকে 272 তে আসবো। যখন আমি আবার 0°C যাব, তখন আমি এইখান থেকে 273 ঘর উপরে উঠলাম, এইখান থেকে 273 ঘর যদি উপরে উঠি, তাহলে -273 থেকে 273 যোগ করলে 0°C হবে। আবার 0 কেলভিন থেকে 273 যোগ করলে 273 কেলভিন হবে। এখান থেকে আমি আরো যদি T ঘর উপরে যাই, তাহলে সেলসিয়াস স্কেলের পার্টটা 0 থেকে বেড়ে T°C হবে। আবার এইখান থেকে যদি T উপরে যদি যাই, তাহলে 273 কেলভিন থেকে পার্টটা বেড়ে 273 প্লাস T কেলভিন হবে। তাহলে এইখান থেকে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের সম্পর্ক পেলাম। এটাকে আমি ক্যাপিটাল T দিয়ে লিখবো। হ্যাঁ, এটাকে আমরা ক্যাপিটাল T দিয়ে লিখবো। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম T কেলভিন মানে হচ্ছে 273 প্লাস T°C। এটা কিন্তু একটু মুখস্থ রাখবে। তার মানে সেলসিয়াস স্কেলের সঙ্গে যখন আমি 273 অ্যাড করব, তখন আমি কেলভিন স্কেলে পাঠ পাবো। এবারে তুমি এই সংজ্ঞাটাতে এসো। সংজ্ঞাটা কি বলছে দেখো, বলছে -273°C তাপমাত্রাকে 0 ডিগ্রি, তাপমাত্রার প্রতি ডিগ্রির মান 1°C ধরে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার
পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। তাপমাত্রার পরম স্কেল অনুযায়ী কোনো বস্তুর তাপমাত্রার মানকে সংশ্লিষ্ট বস্তুর পরম তাপমাত্রা বলে। তার মানে এই তাপমাত্রাটাই হয়ে গেল পরম তাপমাত্রা, এই তাপমাত্রাটাই হয়ে যাবে পরম তাপমাত্রা। ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট টেম্পারেচার। অ্যাবসলিউট এই টেম্পারেচারটাকেই বলা হয় অ্যাবসলিউট টেম্পারেচার। কি বললাম বুঝতে পারলে? এই স্কেলে উষ্ণতার পাঠ কে দিয়ে প্রকাশ করা হয়, এটাও খেয়াল রাখবে। তাহলে অ্যাবসলিউট টেম্পারেচার মানে আমি কেলভিন স্কেলে প্রকাশ করব, টি কেলভিন দিয়ে প্রকাশ করব। আর টি কেলভিনের মান হচ্ছে এর সঙ্গে সেলসিয়াস স্কেলের সঙ্গে আমি যদি 273 অ্যাড করি তাহলে সেটা আমি কেলভিন স্কেলে মানটা পেয়ে যাব। এবার তুমি জানো যে 273 - 273 কে আমি অ্যাবসলিউট জিরো বলি, তো তুমি এখানে টি এর জায়গায় যদি -273 বসিয়ে দাও তাহলে টি এর মান তুমি 0 কেলভিন পাবে, আর ওটাকেই পরম শূন্য উষ্ণতা বলা হচ্ছে। তাহলে কেলভিন স্কেলটা তোমরা বুঝতে পেরেছো। এবারে হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইটা যদি বুঝতে হয় তোমাকে আগে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র। না, আগে এটা ছিল তারপরে এটা। না না, একটা ইয়ে দিতে ভুল হয়ে গেছে, দেওয়া হয়নি। কেলভিন স্কেলে চার্লসের সূত্রটা তোমাদের বলা হয়নি। দেখো কেলভিন স্কেলে চার্লসের সূত্রটা বলি। কেলভিন স্কেলে চার্লসের সূত্র, কেলভিন স্কেলে চার্লসের সূত্র এখানেই বলতে হবে। চলো এখানেই বলি। আমরা কি জানি? আমরা জানি ভিটি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273 হয়, হয়তো। এবারে ভিটি ইজ ইকুয়াল টু V0 273 কমন, 273 লসাগু যাবে, এটা হচ্ছে 273 প্লাস টি। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু হবে V0 বাই 273 ইন্টু 273 প্লাস টি। এবারে 273 প্লাস টি এটাকে অ্যাবসলিউট টেম্পারেচার বলা হচ্ছে। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু V0 বাই 273 ইন্টু ক্যাপিটাল টি, এটাকে অ্যাবসলিউট টেম্পারেচার বলা হচ্ছে। এবারে এই যে রাশিটা আমি পাচ্ছি, এই যে রাশিটা আমি পাচ্ছি এটা তো কনস্ট্যান্ট। এটা হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটির আয়তন, আর 273টা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ভিটি এর সঙ্গে টি এর হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এটাই হচ্ছে কেলভিন স্কেলে চার্লসের সূত্র। তাহলে কেলভিন স্কেলে চার্লসের সূত্রটা কি হচ্ছে একটু খেয়াল রাখবে, আমি ফটোটা তুলতে ভুলে গেছি, এটা দেওয়া হয়নি। কেলভিন স্কেলে চার্লসের সূত্র হচ্ছে, অবশ্যই যখন তুমি কেলভিন স্কেলে চার্লসের সূত্র বলবে তখন তুমি মেনশন করবে যে পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর গ্যাসের পরিমাণ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। লিখবে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। স্থির চাপে এটা হয়ে গেল আমার স্থির চাপ, এটা হয়ে গেল আমার স্থির চাপ, এটা হয়ে গেল নির্দিষ্ট ভর। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে? এটাই হচ্ছে কেলভিন স্কেলে চার্লসের সূত্র, ঠিক আছে?
তাহলে এখান থেকে বুঝতে পারলাম ভিটি এর সঙ্গে টি এর সমানুপাতিক সম্পর্ক। এবারে আমাকে ভিটি এর সঙ্গে টি এর গ্রাফটা টেনে দেখাতে হবে। কি করে গ্রাফটা টানবো? দেখো এখানে মূল বিন্দুগামী সরল রেখা দেখতে পাচ্ছ, গ্রাফটা মূল বিন্দুগামী সরল রেখা হয়। তোমাদেরকে এখান থেকে একটা ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে। ধরো y ইজ ইকুয়াল টু 2x, তুমি যদি এর যদি গ্রাফ টানো না, দেখো এখানে যদি তুমি x বসাও আর এখানে যদি y বসাও, x এর মান 0 তখন y এর মান 0, x এর মান 1 তখন y এর মান 2, x এর মান -1 তখন y এর মান -2, x এর মান 2 তখন y এর মান 4, x এর মান -2 তখন y এর মান -4, যখন 3 তখন 6। তো তুমি এইটাকে যদি গ্রাফে যদি প্লট করো, এইটাকে যদি গ্রাফে যদি প্লট করো, তাহলে যে গ্রাফটা দেখতে আসবে না, গ্রাফটা দেখতে এরকম টাইপের হবে। এদিকে যদি প্লট করো x কে আর এইদিকে যদি প্লট করো y কে, তুমি দেখো 0 0 0 0, যখন x এর মান 1 তখন y এর মান 2, x এর মান -1 তখন y এর মান -2, x এর মান যখন 2 তখন y এর মান 4। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো, x এর মান 1 পরিমাণ বৃদ্ধি পেল, x এর মান যখন 1 পরিমাণ বৃদ্ধি পেল তখন y এর মান 2 পরিমাণ বৃদ্ধি পেল, x এর মান যখন আবার দেখো 1 পরিমাণ বৃদ্ধি পেল তখন দেখো y এর মান আবার 2 পরিমাণ বৃদ্ধি পেল, x এর মান যখন আবার 1 পরিমাণ বৃদ্ধি পেল দেখো y এর মান আবার দেখো 2 পরিমাণ বৃদ্ধি পেল। তার মানে তুমি দেখো x এর প্রতি একক বৃদ্ধির জন্য y এর বৃদ্ধি হচ্ছে 2, আর এটাই এই 2 কে প্রকাশ করছে। তুমি x এর মান 1 বাড়াও দেখো y এর মান কিন্তু দুগুণ বৃদ্ধি পাবে। তাহলে এই যে পরিবর্তনকে আমি বললাম না ডেল্টা দিয়ে প্রকাশ করি, পরিবর্তনকে ডেল্টা দিয়ে প্রকাশ করি, ডেল্টা y বাই ডেল্টা x ইজ ইকুয়াল টু এখানে 2, মানে y এর যাই পরিবর্তন করো, মানে x এর যাই পরিবর্তন করো, y এর পরিবর্তন x এর পরিবর্তনের দ্বিগুণ হবে, আর এটাকে বলা হয় নতি। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, নতি বলে বা প্রবণতা বলে, বা প্রবণতা বলে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কাজে আসবে। নতি বলে বা প্রবণতা বলে, ঠিক আছে? তুমি লক্ষ্য করে দেখো, আর হ্যাঁ এই ইকুয়েশনটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, যদি কোনো ইকুয়েশনের নেচার y ইজ ইকুয়াল টু mx হয়, এই এমটাকেই নতি বলে, এইটাকেই আমার নতি বলে, এই এমটাকেই নতি বলে। তুমি এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে কম্পেয়ার করো, দেখো এই 2 এর সঙ্গে m এর সিমিলারিটি আছে, বাস আর জানার দরকার নেই। এবার তুমি এখানে লক্ষ্য করে দেখো, এখানে যে আমি গ্রাফটা পেয়েছি না, এখানে আমি যে গ্রাফটা পেয়েছি সেটা হচ্ছে ভিটি ইজ ইকুয়াল টু v0/273 ইন্টু ক্যাপিটাল টি। এবার তুমি এখানে লক্ষ্য করে দেখো, আমি এই y এর সঙ্গে সিমিলারিটি আছে ভিটি এর, তাই জন্য y অক্ষ বরাবর প্রকাশ করেছি আয়তন ভি কে। এই টি এর সঙ্গে সিমিলারিটি আছে x এর, তাই দেখো x অক্ষ বরাবর প্রকাশ করেছি আমি টি কে, দেখো দেখতে পাচ্ছ x অক্ষ প্রকাশ করেছি টি কে। তুমি দেখো এই দুটো ইকুয়েশন প্রায় সিমিলার, এই দুটো ইকুয়েশন হচ্ছে প্রায় সিমিলার। তাহলে এই গ্রাফের নেচার যা হবে এই গ্রাফের নেচার তাই হবে। তাই জন্য আয়তন ভার্সেস পরম উষ্ণতার যে গ্রাফটা হয় সেটা মূল বিন্দুগামী সরল রেখা হয়, এইটুকু জিনিস খেয়াল রাখলেই তোমার হবে।
অনেক ছেলেমেয়েরা বুঝতে পছন্দ করো, তাই জন্য আমি বুঝিয়ে বললাম, না হলে কিন্তু ইজিলি মুখস্থ করানো যেত, আর বেশি বলার কোনো প্রয়োজন হতো না। ঠিক আছে, তো এইটুকু জিনিস খেয়াল রাখবে, y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু 2x, y ইজ ইকুয়াল টু 4x, y ইজ ইকুয়াল টু 6x, এরকম যে কোনো ধরনের সমীকরণ সরলরেখা সমীকরণকে প্রকাশ করে, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণকে প্রকাশ করে। y ইজ ইকুয়াল টু mx, এটা কিসের সমীকরণ? না স্ট্রেট লাইনের সমীকরণ, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু অরিজিন। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx, এই যে গ্রাফটা হচ্ছে বা এই যে সমীকরণটা হচ্ছে, এটা একটা সরলরেখা সমীকরণ যেটা মূল বিন্দু দিয়ে পাস করবে। আর এই যে সমীকরণটা এটা দেখতেও অনেকটা এই y ইজ ইকুয়াল টু mx এর মতো, তাই জন্য এটা তোমার মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণকে প্রকাশ করছে। এবারে নেক্সট প্রশ্ন, তুমি দেখো এই রিজিয়নটাতে দেখো ডটেড লাইন দিয়ে প্রকাশ করা আছে, বইয়ে দেখবে এই জায়গাটা কিন্তু ডটেড লাইন দিয়ে প্রকাশ করা থাকে। ডটেড লাইন দিয়ে কেন প্রকাশ করা থাকে? দেখো এই জায়গাটাও দেখো ডটেড লাইন দিয়ে প্রকাশ করা আছে, কেন প্রকাশ করা থাকে? কেন প্রকাশ করা থাকে? দেখো টি ইজ ইকুয়াল টু জিরো, যত তুমি টি এর মানটা কমাবে, দেখো ভি এর মানটা জিরো হয় যখন ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ টি ইজ ইকুয়াল মানে স্মল টি ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখন হয়। যখন টি এর মান যখন জিরো হবে, তখন ভিটি এর মান তখন জিরো হবে, তখন ভিটি এর মান জিরো হবে। টি এর মান জিরো মানে সেই উষ্ণতাটা অনেকটাই কম, বহুত কম, বহুত কম। ক্যাপিটাল টি জিরো মানে -273 ডিগ্রি সেলসিয়াস। তুমি একটু ইমাজিন করে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস কত ঠান্ডা হয়, তাহলে -10 কত ঠান্ডা হবে? -15 যেখানে 50 হয়, একদম নর্থ পোলে সাউথ পোলে -50 এরকম হয়, রাশিয়াতে -50 মাঝে মাঝে চলে যায় উষ্ণতা, টেম্পারেচার যখন চলে যায় তখন সেইখানে মানুষ মরে যায়, এত ঠান্ডা। তুমি চাইছো -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, অত কম উষ্ণতা প্রথম কথা এখনো পর্যন্ত অ্যাচিভ করা পসিবল হয়নি, অত কম উষ্ণতা এখনো পর্যন্ত অ্যাচিভ করা পসিবল হয়নি, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড কথা, যদি অত কম উষ্ণতায় তুমি যদি যাও, -273 কেন, তুমি যদি -150 -100তেও যদি যাও, তাহলে যে কোনো গ্যাস জমে জলে বা কঠিনে পরিণত হবে। যে কোনো গ্যাস, সেটা আর গ্যাস থাকবে না, সেটা কিন্তু লিকুইড হয়ে যেতে পারে, সেটা কিন্তু সলিড হয়ে যেতে পারে, সেটা কিন্তু লিকুইড হয়ে যেতে পারে, সেটা কিন্তু সলিড হয়ে যেতে পারে। এখন এই যে চার্লসের সূত্র, এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো তরল বা কঠিনের ক্ষেত্রে এই সূত্র কিন্তু প্রযোজ্য নয়। এই যে চার্লসের সূত্র, সেটা শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য, কোনো কঠিন বা তরলের জন্য চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাই জন্য এই টেম্পারেচারে যাওয়ার আগেই যেহেতু গ্যাসটা তরল বা কঠিনে পরিণত হচ্ছে, তাই জন্য এখানে ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়েছে, ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে আমি যদি গ্রাফটা যদি ড্র করি, আমি যদি এখানে গ্রাফটা যদি ড্র করি, দেখো না এখানে দেখো ডটেড লাইন দিয়ে যোগ করা আছে, দেখতে পাচ্ছ ডটেড লাইন দিয়ে যোগ করা আছে। আমি যদি এখানে আরেকবার যদি তোমাকে একে যদি দেখাই, গ্রাফটা দেখতে প্রথমে এরকম হবে, তারপরে এরকম হবে। কি বললাম বুঝতে পারলে? এরকম হবে, তারপরে এরকম হবে, যে ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে উষ্ণতা। কি বললাম বুঝতে পারলে? এরকম হয়, কেন হয় না, এই জায়গাতে গ্যাস আর গ্যাস থাকে না, গ্যাসটা জমে তরলে বা কঠিনে পরিণত হয়, পয়েন্ট নাম্বার 1। এবারে যখন তুমি এই গ্রাফগুলো লিখছো, যখন তুমি এই গ্রাফগুলো করছো, তখন দেখতে পাচ্ছ এখানে চাপ স্থির বলা আছে, এখানে P1 P2, এই গ্রাফটার জন্য P1টা স্থির আর এই গ্রাফটার জন্য P2টা স্থির। কি বললাম বুঝতে পারলে? এবার
এইটা কেন হলো সেটা আমি তোমাদেরকে পরে বোঝাবো, আগে চ্যাপ্টার শেষ হোক তারপরে বোঝাবো। এটা কেন হলো এটা তোমাকে পরে, কে P1 বড় হবে না P2 বড় হবে সেটা পরে বোঝাবো। আপাতত এইটুকু বুঝবে, যখন আমি চার্লসের সূত্রের গ্রাফ ড্র করছি তখন অবশ্যই চাপকে স্থির রাখবো, যখন বয়েলের সূত্রের গ্রাফ ড্র করেছিলাম তখন অবশ্যই টেম্পারেচারকে স্থির রাখবো। এইটা গেল গ্রাফ পরম স্কেলে। এবার নর্মাল সেলসিয়াস স্কেলে আমি আসি। সেলসিয়াস স্কেলে তুমি এখানে লক্ষ্য করে দেখো, আচ্ছা y ইজ ইকুয়াল টু mx আমি গ্রাফটা পড়লাম, এবারে তোমাকে আরেকটা গ্রাফ পড়াচ্ছি। y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2, এই গ্রাফটা যদি পড়াই, বা y ইজ ইকুয়াল টু 2x প্লাস 2 যদি পড়াই, আমি 2x প্লাস 2 যদি আমি পড়াই গ্রাফটা, তুমি যদি এখন y ভার্সাস x কার্ভ যদি টানো, এটা হচ্ছে y, এটা হচ্ছে x। যখন x এর মান যখন 0, যখন x এর মান 0 তখন y এর মান 2, দেখতে পাচ্ছ x এর মান 0 বসালে y এর মান 2 আসবে। x এর মান যখন -1 বসাবো তখন y এর মান 0 আসবে। যখন x এর মান 1 বসাবো তখন y এর মান 4 আসবে। যখন x এর মান 2 বসাবো তখন y এর মান 6 আসবে। যখন 3 বসাবো তখন 8 আসবে। তুমি যদি মানগুলো বসিয়ে বসিয়ে দেখো এরকম একটা পাবে, ঠিক আছে? এবার তুমি লক্ষ্য করে দেখো, x এর মান যখন 1 বাড়ালাম তখন y এর মান 2 বাড়ালো। -1 থেকে 0 যখন করলাম তখন 0 থেকে 2 হলো। x এর মান যখন 0 থেকে 1 করলাম তখন y এর মানটা 2 থেকে 4 হলো। যখন x এর মান 1 থেকে 2 করলাম তখন 4 থেকে 6 হলো। 2 থেকে 3 যখন করলাম তখন 6 থেকে 8 হলো। তার মানে x এর মান যদি একক পরিমাণ বাড়াই তাহলে y এর মান দ্বিগুণ বাড়ছে। x এর মান যদি একক পরিমাণ বাড়াই y এর মান দ্বিগুণ বাড়ছে। তাহলে এইখানেও বুঝতে পারলাম স্লোপ বা নতি বা প্রবণতা 2 হবে। এইখানেও ডেল্টা x বাই ডেল্টা y 2 হবে, এটা তো বোঝা গেছে। আর যেখানে আরেকটা কথা, তুমি দেখো এটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হবে না, এটা কিন্তু আমার মূলবিন্দুগামী সরলরেখা হবে না, এটা কিন্তু সরলরেখা হবে। কারণ দেখো প্রত্যেক জায়গাতে x এর মান যা বাড়ছে y এর মান তা বাড়ছে। এখানে তুমি যদি সরলরেখাটা ড্র করে যদি দেখো, এইখানে যদি সরলরেখা যদি ড্র করে দেখো তাহলে এইখানে গ্রাফের নেচারটা দেখতে এরকম হবে। কেন এরকম হচ্ছে? কারণ এইখানে লক্ষ্য করে দেখো x এর মান যখন 0 ছিল তখন y এর মান 2, x এর মান যখন 0 ছিল তখন y এর মান 2, y এর মান যখন 0 ছিল তখন x এর মান -1, অর্থাৎ x এর মান যদি -1 করি তখন y এর মান 0 হচ্ছে। এবার তুমি লক্ষ্য করে দেখো x এর মান যখন 1 ছিল তখন y এর মান 4, যখন x এর মান 2 ছিল তখন y এর মান 6, x এর মান যখন 3 ছিল তখন y এর মান 8। দেখো এইগুলো কেন হচ্ছে না হচ্ছে সেগুলো ক্লাস 11 এর জিনিস, কিন্তু জাস্ট যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি এটা এরকম করে করে দেখাচ্ছি। কি বললাম বুঝতে পারলে? এবারে এবারে এইখানে গ্রাফটা দেখতে এরকম কেন হচ্ছে? তুমি যদি আপাতত, তাহলে এইখান থেকে নেক্সট যে জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c যদি কোনো কার্ভ যদি হয়,
y is equal to 2x plus 2, y is equal to mx plus c। আর চার্লসের সূত্রে আমরা দেখেছি vt is equal to হয় v0 into 1 plus t by 273। তুমি যদি এখন গুণ করো vt is equal to v0 by 273 into t plus v0। তুমি দেখো y এর সঙ্গে মিল আছে vt এর, x এর সঙ্গে মিল আছে t এর সঙ্গে মিল আছে v0 এর, আর এইখানে এই যে m এই m এর সঙ্গে মিল আছে v0 by 273 এর। কি বললাম বুঝতে পারলে? এবার যদি আমি অবশ্যই এই গ্রাফটাকে যদি আমি ড্র করি, গ্রাফ দেখতে এরকম আসবে, ডটেড লাইন থাকবে এখানে। কেন? তুমি দেখো আমি এইদিকে প্রকাশ, এই যে বলেছি এক্স এর সঙ্গে মিল আছে টি এর, তাহলে এক্স অক্ষ বরাবর প্রকাশ করব আমি টি কে। ওয়াই এর সঙ্গে মিল আছে ভিটি এর, তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করব আমি আয়তন ভিটি কে। যখন উষ্ণতাটা 0 ছিল তখন গ্যাসের আয়তন 0 ছিল না, তখন গ্যাসের আয়তন v0 ছিল। আর আমি জানি সমস্ত গ্যাসের আয়তন 0 তখন হয় যখন টেম্পারেচারটা -273 ডিগ্রি সেলসিয়াস হয়। তাই জন্য চার্লসের সূত্র অনুসারে যখন আমি ভিটি ভার্সেস ভি এর টি এর গ্রাফ যখন আমি ড্র করব, তখন যে সরল রেখাটা হবে সেটা অরিজিন দিয়ে পাস করবে না। বুঝতে পেরেছো? অরিজিন দিয়ে পাস করবে না। তুমি যদি আরেকটা গ্রাফ যদি ড্র করো, এখানে চাপ P1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে চাপ P2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ চার্লসের সূত্রতে চাপ P কনস্ট্যান্ট থাকে। এরপরে P1 বড় হবে P2 এর থেকে না P2 বড় হবে P1 এর থেকে, সেটা আমি পরে জানবো। দেখো এই জন্য গ্রাফটা এখানে এরকম দেওয়া আছে, চাপটা এখানে স্থির আছে। বুঝতে পেরেছো কেন এটা এরকম দেওয়া আছে? এবারে তুমি যদি এগুলো পড়ে দেখো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। আর ডটেড লাইন দিয়ে যোগ করার কারণটা কি? কারণ এই নিম্ন উষ্ণতাতে যখন উষ্ণতার মানটা যখন খুব কম থাকবে না, যখন এই উষ্ণতার মানটা যখন খুব কম থাকবে, এখানে গ্যাসটা কনভার্ট হয়ে যাবে কিসে? সলিড হয়ে যেতে পারে। গ্যাসটা কনভার্ট হয়ে যেতে পারে কিসে? না, লিকুইড হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তাই জন্য এখানে ডটেড লাইন দিয়ে যোগ করা হয়েছে। কেন? কারণ অত কম উষ্ণতায় যদি গ্যাসটা সলিড বা লিকুইডে পরিণত হয়, তাহলে সেইখানে চার্লসের সূত্র প্রযোজ্য হবে না। চার্লসের সূত্র শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেছে? নেক্সট, লাস্ট চাপের সূত্র।
উষ্ণতা যদি বাড়াও, আয়তন যদি স্থির রাখো, চাপটাও বৃদ্ধি পাবে। তার একটা বড় উদাহরণ পেয়েছিলে সাইকেলের টায়ার। তুমি যদি উষ্ণতা বাড়াচ্ছ, ভেতরের গ্যাসের আয়তনটা বাড়তে চাইছে, কিন্তু গ্যাসের আয়তন যেহেতু বাড়তে না দিই, তাহলে অবশ্যই গ্যাসটা পাত্রের দেওয়ালে বেশি চাপ প্রয়োগ করবে। যখন তুমি বেলুনটাকে রোদে ফেলে রেখে দিয়েছিলে, তখন বেলুনের ভেতরের গ্যাসের আয়তনটা বাড়তে চাইছিল, বেলুনটা এক্সপ্যান্ড করছিল, কিন্তু একটা সময়ে বেলুনের ইলাস্টিসিটি বা ওই স্থিতিস্থাপকতা প্রপার্টি শেষ হয়ে যাচ্ছিল, আর বাড়তে পারছিল না, তাই জন্য বেলুনটা ফেটে যাচ্ছিল। সাইকেলের টায়ারের ক্ষেত্রেও সেম কেস হচ্ছিল। তার মানে তুমি যদি কোনোভাবে যদি আয়তনটা কনস্ট্যান্ট রেখে দাও, কিন্তু যদি গ্যাসের উষ্ণতা যদি বাড়াও, তাহলে আয়তন না বাড়ার জন্য গ্যাসের ভেতরে চাপটা বাড়তে থাকবে। কতটা পরিমাণে চাপ বাড়বে সেটা চাপের সূত্রে দেওয়া আছে। তার মানে তুমি একটা বদ্ধ পাত্র নিয়েছো, সেখানে উষ্ণতা আস্তে আস্তে বাড়াচ্ছ। উষ্ণতা যদি আস্তে আস্তে বাড়াও, তাহলে আয়তনটা বাড়তে চাইবে, কিন্তু তুমি আয়তন বাড়তে দিচ্ছ না, আয়তনটাকে স্থির রেখেছো। আয়তন যদি স্থির রাখো, অথচ যদি আয়তন যদি বাড়তে থাকে, বাড়তে চায়, আর তুমি যদি আয়তনটাকে বাড়তে যদি না দাও, তাহলে অবশ্যই চাপের মানটা কিন্তু বাড়বে, এবং কতটা বাড়বে সেটা এখানে লেখা আছে। আমরা দেখেছিলাম যে 0 ডিগ্রি সি উষ্ণতায় চাপ কত বাড়ে, মানে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়ানোর জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়ে। আর তাপমাত্রা যদি 1 ডিগ্রি কমাও, তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ কমে। চাপের ক্ষেত্রেও তাই হবে, ওইখানে যা আয়তন পড়েছিলাম এখানে শুধু চাপের ক্ষেত্রে তা পড়বো, হুবাহু সেম হবে। ওইখানে আয়তন ছিল, এখানে চাপ হবে। আমরা তখন কি পড়েছিলাম, যে ভিটি ইজ ইকুয়াল টু V0 into 1 plus minus T by 273 পড়েছিলাম। চাপের সূত্রে আমি VT এর জায়গায় আমি PT লিখব, V0 এর জায়গায় P0 লিখব, 1 plus minus T by 273 লিখব। বাস, এর বেশি কিছু লিখব, বেশি লিখতে যাব না আর কি, এর বেশি কিছু আমি করতে যাব না। কি বললাম বুঝতে পারলে? আর গ্রাফ যেমন ভিটি হয় সেরকম পিটি হবে। তো যাই হোক, মোটামুটি এতটা পর্যন্ত চার্লসের সূত্র তোমাদের শেষ করে দিলাম। থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চার্লসের সূত্র হয়ে গেছে। এবারে চার্লসের সূত্রের কিছু অঙ্ক করতে হবে। অবভিয়াসলি অঙ্ক আজকে আর করাবো না, নেক্সট ভিডিওতে চার্লসের সূত্রের অঙ্ক করাবো আগে, তারপরে আমি নেক্সট টপিকে প্রসিড করব। আজকের ভিডিওতে এতটাই থাক। আমি আমার মতো চেষ্টা করলাম ভালো করে পড়াবার, এবার তোমাদেরকে তোমাদের মতো করে চেষ্টা করতে হয় ভালো করে সেটাকে রিভিশন করার। ঠিক আছে, ঠিক আছে, আজকে বাই। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো, বাই বাই।